আচ্ছা দিদি, আজকে আমাদের বাড়িতে কোন মাসি আসবে বলো তো? মা সকাল থেকে এতটা উতলা হয়ে পড়েছে। আরে এটা হলো মায়ের সবচেয়ে বড় দিদি। আসলে আমাদের শাশুড়ি মায়েরা টোটাল 5 বোন, আর যে আমাদের বাড়িতে আসছে সেটা হলো মায়ের সবচেয়ে বড় দিদি। শুনেছি নাকি ব্যাঙ্গালোরে থাকে। আমাদের বিয়েতে বিশেষ এক কাজে ফেসে যাওয়ায় আসতে পারেনি, সেই জন্য এখন আমাদের বাড়িতে কিছুদিনের জন্য থাকতে আসছে। আরে এই যে তোমাদের মাসি শাশুড়ি মা কিছুক্ষণের মধ্যেই কিন্তু চলে আসবে, আর তোমরা এখনো পর্যন্ত নিজেদের মধ্যে গল্প করছো। তাড়াতাড়ি সংসারের কাজকর্মগুলো করো, তারপর তো অনেক রান্না বান্নাও করতে হবে। আমার তো ভয় করছে, হঠাৎই দিদি কখনই বাড়িতে এসে উপস্থিত হবে তার কোনো ঠিক নেই। নিজেদের শাশুড়ি মাকে এতটা চিন্তিত দেখে সঙ্গীতা এবং পিয়ালি দুজনেই প্রচন্ড পরিমাণে অবাক হয়। তাই তাড়াতাড়ি করে তারা বাড়ির কাজকর্মগুলো করে নেওয়ার চেষ্টা করে। কিছুক্ষণের মধ্যেই বাড়ির কলিং বেল বেজে ওঠে। সঙ্গীতা এবং পিয়ালি তখন দুজনেই রান্নাঘরে ব্যস্ত থাকায় দরজা খুলতে তাদের একটু বেশি সময় লেগে যায়। দরজা খুলে সঙ্গীতা এবং পিয়ালি তাদের মাসি শাশুড়ি মা গায়ত্রী দেবীকে দেখতে পায়। সবার আগে তারা গায়ত্রী দেবীকে প্রণাম করে বলে, মাসিমণি আপনি কেমন আছেন? চলুন না বাড়ির ভেতরে চলুন, আমরা অনেকক্ষণ থেকে আপনার জন্য অপেক্ষা করছিলাম। আপনার আসতে কোনো অসুবিধা হয়নি তো? সেই ব্যাঙ্গালোর থেকে আমি কলকাতা পর্যন্ত এলাম, সারা রাস্তাতে তো আমার কোনো অসুবিধা হয়নি, কিন্তু সবচেয়ে বেশি অসুবিধা হয়েছে তোমাদের বাড়ির দরজার সামনে আসার পর। কলিং বেল বাজিয়েই চলেছি, দরজা খোলার নাম নেই। তোমরা বাড়িতে দুটো বৌমা থাকতে দরজা খুলতে এতক্ষণ সময় লাগে? কি এমন কাজে ব্যস্ত ছিলে তোমরা? গায়ত্রী দেবীর মুখে এমন তীক্ষ্ণ এবং ঝাঁঝালো কথা শুনে সঙ্গীতা এবং পিয়ালি দুজনেই প্রচন্ড পরিমাণে অবাক হয়। আসলে মাসিমণি আপনি রাগ করবেন না, আমি আর ছোট দুজনেই রান্না করেছিলাম। মিক্সার গ্রাইন্ডার চলছিল তো, সেই জন্য আওয়াজে আমরা কলিং বেলের শব্দটা শুনতে পাইনি। আপনি দয়া করে রাগ করবেন না মাসিমণি, চলুন না ভেতরে চলুন। হ্যাঁ সে তো যাবই, কিন্তু আমার পাশে যে এত বড় একটা ব্যাগ রাখা আছে সেটা কি চোখে দেখতে পাচ্ছ না তোমরা? বাড়ির অতিথিদের কিভাবে সেবা করতে হয় সেটাও তো জানো না দেখছি। বাবা মা কিছু শিখিয়ে শ্বশুর বাড়িতে পাঠায়নি? ব্যাগটা নিয়ে চলো। ক্ষমা করবেন মাসিমণি, এই তো আপনার ব্যাগ আমি নিয়ে যাচ্ছি, চলুন আমি আপনার ঘরে রেখে দিচ্ছি। এই বলে সঙ্গীতা গায়ত্রী দেবীর ব্যাগ তুলতে যাবে, তখনই সে বুঝতে পারে সেই ব্যাগটা প্রচন্ড বেশি ভারী, আর সঙ্গীতার পক্ষে একা একা সেই ব্যাগটা তোলা কিছুতেই সম্ভব হয় না। ওরে বাবা, ব্যাগটা তো প্রচন্ড ভারী। দিদি তুমি একটু হেল্প করো না, আমি একা একা ব্যাগটা উপরে নিয়ে যেতে পারবো না, সত্যি ব্যাগটা প্রচন্ড ভারী। এই বলে সঙ্গীতা এবং পিয়ালি দুজনে মিলে একসঙ্গে সেই ব্যাগটা তুলে নেয়। আর এই দেখে গায়ত্রী দেবী বলে, বাবা তোমাদের কি গায়ে কোনো জোর নেই? আমি একজন 60 বছরের বয়স্ক বৃদ্ধা হয়ে সেই ব্যাঙ্গালোর থেকে কলকাতা পর্যন্ত ব্যাগটা বয়ে নিয়ে চলে এলাম, আর তোমরা এইটুকু ব্যাগটা নিয়ে যাবে সেটাও পারছো না? আর তাছাড়া ব্যাগটা তো অতটাও ভারী নয়। বুঝতে পেরেছি তোমাদেরকে যাতে কোনো কাজ না বলা হয় সেই জন্যই তোমরা নাটক করছো। যাও তাড়াতাড়ি ব্যাগটা রেখে এসো। এই শুনে সঙ্গীতা এবং পিয়ালি চমকে ওঠে। তাড়াতাড়ি করে তারা দুজনে মিলে তাদের মাসি শাশুড়ি মায়ের ঘরে ব্যাগটা রেখে আসে। এদিকে গায়ত্রী দেবী সোফাতে বসে তার বোনের সঙ্গে গল্প করতে শুরু হয়ে যায়। সামান্য একটা হালকা ব্যাগ রাখতে গিয়ে তোর দুই বৌমার অবস্থা মনে হচ্ছে খারাপ হয়ে গেছে। বাড়িতে কোনো কাজকর্ম করে না নাকি? একটা ব্যাগ উপরে রেখে এসেছে, আর দেখ কেমন কুকুরের মতো হাঁপাচ্ছে। এই যে মাসি শাশুড়ি মা প্রথমবার বাড়িতে এসেছে, এক কাপ চা পাওয়া যাবে নাকি সেটাও পাওয়া যাবে না? হ্যাঁ মাসিমণি, এই তো আমরা এখনই আপনার জন্য চা বানিয়ে নিয়ে আসছি। এই বলে সঙ্গীতা এবং পিয়ালি দুজনেই রান্নাঘরের দিকে যেতে যাবে, তখনই গায়ত্রী দেবী আবার চিৎকার করে ওঠে, এই তোমরা দুজনে মিলে কোথায় যাচ্ছ? তোমরা কি একে অপরকে ছাড়া কোনো কাজ করতে পারো না? এক কাপ চা করার জন্য বুঝি দুজনকে যেতে হবে? বড় বৌমা তুমি চা করে নিয়ে এসো, আর ছোট বৌমা তুমি আমার পা টিপে দাও। এতটা রাস্তা জার্নি করে আমার পা প্রচন্ড ব্যথা করছে। এই শুনে পিয়ালি তার মাসি শাশুড়ি মায়ের জন্য চা করতে চলে যায়, আর সঙ্গীতা গায়ত্রী দেবীর পা টিপতে বসে পড়ে। আর যাই বলিস না কেন লতা, তুই শুধুমাত্র দেখতে সুন্দর সুন্দর বৌমা নিয়ে এসেছিস, তোর বৌমারা কিন্তু কোনো কাজের নয়। এদের গায়ে কোনো বল শক্তি বলে কিচ্ছু নেই। দেখ না, একজন চা করতে গেল 10 মিনিট হয়ে গেল, এখনো পর্যন্ত চা করে উঠতে পারলো না। আর এই যে ইনি, এই মহারানীর তো গায়ে কোনো শক্তিই নেই। এই তুমি বাড়িতে খাবার খাও না নাকি? এত আস্তে আস্তে আমার পা টিপছো, যেন মনে হচ্ছে আমার পায়ের উপর থেকে পিঁপড়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। জোরে জোরে টেপো। এই শুনে সঙ্গীতা গায়ের জোরে গায়ত্রী দেবীর পা টিপতে শুরু করে। বাবারে বাবা,
বুড়ি তো একেবারে ধানি লঙ্কা। যখনই চিৎকার করছে আমি একদম চমকে উঠছি। এত জোরে জোরে পা টিপছি তবুও নাকি বুড়ির আরাম লাগছে না। মনে হচ্ছে একটা হাতুড়ি নিয়ে এসে বুড়ির পায়ে হাতুড়ি দিয়ে আঘাত করি, তাহলে যদি একটু বুড়ির আরাম হয়। সঙ্গীতের মতো অন্যদিকে পিয়ালিও ভালো মতো চাপের মধ্যেই থাকে। এই গ্যাস সিলিন্ডারও এখনই শেষ হওয়ার দরকার ছিল। চা করতে কতটা দেরি হয়ে গেল। সামান্য দরজা খুলতে 1 মিনিট দেরি হয়েছে বলে বুড়ি কত কথা শোনালো। ভালোভাবে প্রস্তুত হয়ে যায়, এবার আমাকেও অনেক কথা শুনতে হবে। এই বলে পিয়ালি তার মাসি শাশুড়ি মায়ের জন্য চা এবং জলখাবার নিয়ে যায়। এ বাবা, চায়ে কেউ এত মিষ্টি দেয়? এই তুমি তো চাটা পুরো মিষ্টি মধু করে ফেলেছো। লতা, তোর বৌমাকে তুই বলে রাখিসনি আমার এমনিতেই সুগার আছে, এত মিষ্টি দেওয়া চা বানিয়েছে? এই চা খেলে তো একদিনই আমার সুগার লেভেল হাই হয়ে যাবে। তারপর দেখা গেল তোমাদের বাড়িতে ঘুরতে এসে আমাকে হসপিটালের বেডে গিয়ে শুয়ে থাকতে হচ্ছে। ক্ষমা করবেন মাসিমণি, আসলে আপনার যে সুগার আছে আমি এটা সত্যিই জানতাম না। ঠিক আছে, আমি আপনার জন্য আবার চা করে নিয়ে আসছি। এই বলে পিয়ালি আবার চা করতে চলে যায়। দেখতে দেখতে এভাবে প্রায় 1 সপ্তাহ কাটে। গায়ত্রী দেবী একইভাবে প্রত্যেকদিন বাড়ির সকলের উপর চিৎকার চেঁচামেচি করতে থাকে। আর বিশেষ করে সঙ্গীত এবং পিয়ালিকে গায়ত্রী দেবী অনবরত নানান রকম কটু কথা শোনায়। এর ফলে সঙ্গীত এবং পিয়ালিও তাদের শাশুড়ি মায়ের মতো প্রচন্ড পরিমাণে বিরক্ত হয়ে পড়ে। একদিন সন্ধ্যাবেলা সংসারের সমস্ত কাজকর্ম করার পর সঙ্গীত এবং পিয়ালি দুই বৌমা টিভি দেখতে বসে পড়ে। তখনই সেখানে গায়ত্রী দেবী এসে বলে, কি হলো, তোমাদের কি কোনো কাজকর্ম নেই? সন্ধ্যা হতে না হতেই টিভি চালিয়ে বসে পড়েছো। বাড়ির কোনো কাজকর্ম তো ঠিক করে করতে পারো না। ফাঁকা সময় নষ্ট না করে বাড়ির কাজকর্মগুলো তো ঠিকঠাক ভাবে শিখতে পারো। দাও আমাকে রিমোটটা দাও, আমি এখন বউ শাশুড়ির ঝগড়া সিরিয়াল দেখবো। কি হলো, দাও। এই শুনে ভয়ে ভয়ে পিয়ালি গায়ত্রী দেবীকে রিমোটটা দিয়ে দেয়। যাই বলো না কেন, তোমাদের বাড়ির টিভিটা কিন্তু বড্ড ছোট। আসলে আমার বাড়ির টিভিটা অনেক বড়। বড় টিভি দেখে অভ্যাস হয়ে গেছে তো, তাই এই ছোট টিভি যেন চোখে ধরছে না। কিন্তু আমাদের তো টিভি নিয়ে কোনো সমস্যা নেই মাসিমণি, আমরা এরকম টিভি দেখতেই অভ্যস্ত। আর তাছাড়া আমাদের স্বামীদের যেরকম ইনকাম হবে সেরকম ভাবেই তো আমাদেরকে চলতে হবে, বলুন। হ্যাঁ হ্যাঁ, আঙুর ফল টক আর কি। বাড়ির কাজের বেলায় নেই তোমরা, শুধু বড় বড় কথা বলতে জানো আর লেকচার ঝাড়তে জানো। আমি যে টিভি দেখতে বসলাম তোমরা সেটা দেখতে পেয়েছো তো? কি করতে হবে তোমাদেরকে এখন? বলো, তোমাদের এখন কি করা উচিত? কি করতে হবে মাসিমণি? ও হ্যাঁ, বুঝতে পেরেছি, আপনার পা টিপতে হবে তাই তো? দিদি, আজকে কিন্তু মাসিমণির পা তুমি টিপে দেবে, কারণ এমনিতেই আমার গায়ে জোর নেই। আর আমি পা টিপে দিলে মাসিমণি একটু আরাম পায় না। আরে আমি পা টিপে দেওয়ার কথা বলিনি। সিরিয়াল দেখার সময় আমার কিছু না কিছু খাবার চাই। বাড়িতেও আমি যখন টিভি দেখতে বসি তার আগেই আমার বৌমা আমার জন্য কিছু না কিছু খাবার রেডি করে রাখে। যাও আমার জন্য ঝাল ঝাল করে চিকেন চাউমিন বানিয়ে নিয়ে এসো। দেখো, চাউমিন বানাতে বানাতে আবার আমার সিরিয়াল যেন শেষ না হয়ে যায়। গায়ত্রী দেবীর কথা শুনে সঙ্গীত এবং পিয়ালি দুজনেই রান্নাঘরের দিকে চলে যায়। তারা যেন যুদ্ধ জয় করার মতো লড়াই করে দ্রুত গতিতে চাউমিন বানিয়ে রেডি করে। আর গায়ত্রী দেবী চাউমিন খেতে খেতে টিভি দেখতে থাকে। দিদি দেখো না, সেই সন্ধ্যা 6টার সময় টিভি দেখতে বসেছে, 10টা বেজে গেল, বুড়ি এখনো পর্যন্ত তো উঠছেই না। এই বুড়ির এত টিভি দেখার নেশা বলতো? নিজে বুড়ি হয়ে 4 ঘন্টা 5 ঘন্টা ধরে টিভি দেখতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। আর আমরা বাড়ির বউ বলে আমাদের কি টিভি দেখার কোনো অধিকার নেই বলো? এভাবেই দেখতে দেখতে প্রায় 1 মাস কেটে যায়। সঙ্গীতা, পিয়ালি, বাড়ির ছেলেরা এবং লতা দেবী সকলেই এবার গায়ত্রী দেবীর বাড়িতে ফিরে যাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু গায়ত্রী দেবী কিছুতেই বাড়ি ফিরে যাওয়ার নাম করে না। একদিন বাড়ির ছোট ছেলে এবং ছোট বৌমা তাদের বিবাহবার্ষিকী উপলক্ষে বাইরে খেতে যাবে বলে ঠিক করে। তারা তৈরি হয়ে যখন বাড়ি থেকে বেরোতে যাবে তখনই, কিরে সঞ্জয়, আর এই যে বৌমা, তোমাদের কি সামান্য লজ্জা বলে কোনো জিনিস নেই? আজকে তোমাদের 1 বছরের বিবাহ বার্ষিকী, তোমরা দুজনেই ঢ্যাং ঢ্যাং করে বাইরে খেতে চলে যাচ্ছ। বাড়িতে যে এতজন মানুষ আছে, সবচেয়ে বড় কথা আমি তোমাদের বিশেষ অতিথি, আমাদেরকে না নিয়ে তোমরা একা একা বাইরের রেস্টুরেন্টে খাবার খেতে চলে যাচ্ছ। আমাদের সবাইকে নিয়ে যেতে হবে, না হলে তোমরা কোথাও যেতে পারবে না। এই শুনে সঙ্গীত এবং সঞ্জয় দুজনেই ভয় পেয়ে যায়। না না, আসলে মানে মাসিমণি, আমরা তো তোমার কাছে এটাই বলার জন্য এলাম যে আজকে আমরা সবাই মিলে একসঙ্গে বাইরে খেতে যাব। চলো তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। সঞ্জয় এবং সঙ্গীতার কাছে কোনো উপায় না থাকায় তারা বাড়ির সকলকে নিয়েই বাইরের রেস্টুরেন্টে খেতে যায়। সেখানে গিয়ে গায়ত্রী দেবী একের পর এক দামি দামি খাবার অর্ডার করতে থাকে।
এই যে ওয়েটার, একবার এদিকে এসো তো। আমার জন্য চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি, শাহি পনির, চিকেন বাটার মশালা, মটন রেজালা, বাসন্তী পোলাও, ফ্রাইড রাইস, ভেটকি মাছের পাতুরি, কাতলা মাছের কালিয়া, ডিম ভাপা, সর্ষে ইলিশ আর যা যা তোমাদের রেস্টুরেন্টে ভালো ভালো খাবার আছে সব নিয়ে এসো, যাও। গায়ত্রী দেবীকে এত খাবার অর্ডার করতে দেখে সঞ্জয় এবং তার পরিবারের সকলেই প্রচন্ড পরিমাণে চাপে পড়ে যায়। এমনকি সঞ্জয় বারে বারে নিজের মানি ব্যাগ চেক করতে থাকে। এমন সময় হঠাৎ করে গায়ত্রী দেবীর একটা ফোন আসে আর সে ফোনে কথা বলার জন্য বাইরে যায়। তখনই সে লক্ষ্য করে ওই রেস্টুরেন্টের ম্যানেজার ৩-৪ জন গরিব ক্ষুধার্ত বাচ্চাদের সঙ্গে বাজে ব্যবহার করছে। এই যা, ভাগ এখান থেকে, ভাগ বলছি। ফ্রিতে খাওয়ার জন্য এসেছে, ফ্রিতে খাবার খাওয়া তো দূরের কথা, রেস্টুরেন্টে তোরা ঢুকতে পর্যন্ত পারবি না। গরিব ভিখারি কোথাকার, পালা এখান থেকে। এই দেখে গায়ত্রী দেবী প্রচন্ড পরিমাণে রেগে যায় আর সে ওই ম্যানেজারের সঙ্গে ঝগড়া করতে শুরু করে। এই যে অসভ্য লোক একটা, আপনার লজ্জা করছে না এভাবে ছোট ছোট গরিব বাচ্চাদের সঙ্গে কথা বলতে? তোমাদের মতো নির্লজ্জ ব্যক্তির রেস্টুরেন্টে আসাই আমাদের ভুল হয়ে গেছে। এই যে বাচ্চারা, তোমরা আমার সঙ্গে চলো চলো। এই বলে গায়ত্রী দেবী সেই বাচ্চাগুলোকে নিয়ে রেস্টুরেন্টের মধ্যে ঢুকে আসে। এই যে ওয়েটার, এই বাচ্চাগুলো যা যা খাবার খেতে চাই এদেরকে দাও, এদের বিল আমি দেব। আর বাবা সঞ্জয়, তুই বারবার তোর মানি ব্যাগ চেক করিস না, কারণ আজকে রেস্টুরেন্টের সব বিল আমি দেব। আজকে আমার ছেলে বৌমার বিবাহ বার্ষিকী বলে কথা, সেই জন্য আমি খুব খুশি। আজকের এই সেলিব্রেশন কিন্তু আমার তরফ থেকে। এই শুনে সঞ্জয় এবং তার পরিবারের সকলেই খুবই খুশি হয়। গায়ত্রী দেবীর এরকম ভালো আচার ব্যবহার দেখে সঙ্গীতা এবং পিয়ালি বুঝতে পারে গায়ত্রী দেবী একেবারে নারকেলের মতো, অর্থাৎ গায়ত্রী দেবীর আচার আচরণ দৃষ্টিকটু বলে মনে হলেও তার মনটা একেবারেই নরম। তিতলি এবং প্রিয়াঙ্কা দুই বোন বাবা হরিপদ বাবুর সঙ্গে বাস করত। তিতলি এবং প্রিয়াঙ্কা যখন খুবই ছোট ছোট ছিল তখনই তাদের মা মারা যায়। আর তখন থেকেই হরিপদ বাবু খুবই ভালো আদর যত্নে তার মেয়েদেরকে মানুষ করার চেষ্টা করেছে। কিন্তু অতিরিক্ত আদর ভালোবাসা দিতে গিয়ে তিতলি এবং প্রিয়াঙ্কা দুজনেই পুরোপুরি বিগড়ে যায়। হরিপদ বাবু বিশাল এক বড় ব্যবসায়ী ছিল, তার টাকা পয়সা সম্পত্তির কোনো অভাব ছিল না। প্রয়োজনের তুলনায় বেশি টাকা হাতে পাওয়ায় এবং সবসময় বাবার ভালোবাসা পাওয়ায় তিতলি ও প্রিয়াঙ্কা বড় হয়ে ভীষণ পরিমাণে বেয়াদবি করা শুরু করে। তারা বাড়িতে খুব কম সময়ের জন্যই থাকতো। সারাদিন তারা শপিং করা, বন্ধুদের সঙ্গে আড্ডা মারা, পার্টি করা এসব নিয়ে ব্যস্ত থাকতো। তোদের দুই মেয়েকে নিয়ে আমি যে কি করি, তোদেরকে অতিরিক্ত ভালোবাসা দিতে গিয়ে দুজনকে বাদর তৈরি করে ফেলেছি একেবারে। আজকেও তোরা মদ খেয়ে বাড়ি ফিরেছিস, তোদেরকে একটু লজ্জা করে না বলতো? কিসের লজ্জা দাদি, দুদিনের জীবন, আজ আছি কাল নেই, সেই জন্য আমরা আমাদের জীবনটাকে এনজয় করছি, এতে লজ্জার তো কিছু নেই। আজকে পার্টিতে আমরা দুই বোন দারুণ এনজয় করেছি। ড্যাডি, আমরা ভীষণ টায়ার্ড, আসলে আজকে বন্ধুরা মিলে একটু বেশি মদ খাইয়ে দিয়েছে, এবার একটু রেস্ট করতে হবে। আচ্ছা ড্যাডি, তুমিও তো আমাদের সঙ্গে কখনো পার্টি করতে পারো, আজকাল মডার্ন যুগের মেয়েরা বাপ মায়ের সঙ্গেও তো পার্টি করছে। চুপ কর, নিচের ঘরে তোরা কি বলছিস নিজেরাই জানিস না। যা, তোরা তোদের ঘরে গিয়ে রেস্ট কর, আর কাল থেকে তোদের বাইরে বেরোনো বন্ধ, যা করার তোরা বাড়িতে বসেই করবি। বাবার কথা শুনে তিতলি এবং প্রিয়াঙ্কা দুজনেই যে যার মতো ঘরে চলে যায়। হরিপদ বাবু তার দুই মেয়েকে নিয়ে ভীষণ পরিমাণে দুশ্চিন্তায় ভুগতে থাকে, কারণ আশেপাশের পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলের কাছেই হরিপদ বাবু তার মেয়েদের নামে খারাপ খারাপ কথা শোনে আর তার মাথা লজ্জায় নত হয়ে আসে। তাই শেষ পর্যন্ত হরিপদ বাবু তার দুই মেয়ের বিয়ে দেবে বলেই ঠিক করে। হরিপদ বাবু তার দুই মেয়েকে যেহেতু প্রচন্ড পরিমাণে ভালোবাসতো, সেহেতু সে তার দুই মেয়ের জন্য ভালো পরিবারেরই সন্ধান করছিল, যাতে সেই পরিবারে গিয়ে তার মেয়েরা সমস্ত বাজে নেশা ছেড়ে দিয়ে সংস্কারী মেয়ে হয়ে উঠতে পারে। এখানে অনেকগুলো ছেলের ফটো আছে, সবকটা ছেলে খুব ভালো পরিবারের আর নম্র ভদ্র। এদের মধ্যে তোদের কাকে পছন্দ হচ্ছে বল? ড্যাডি, তুমি আমাদের জন্য ছেলে দেখা শুরু করেছো, অথচ একবারও আমাদেরকে জিজ্ঞাসা করলে না আমরা কেমন ধরনের ছেলে চাই। দেখো ড্যাডি, প্রথমত তুমি একবারই দুই ছেলেকেই খুঁজবে। আমরা দুই বোন বিয়ে করে একই বাড়িতে যেতে চাই, তাহলে আমরা সমস্ত পার্টি একসঙ্গে অ্যাটেন্ড করতে পারবো। আর হ্যাঁ ড্যাডি, ছেলেগুলো অবশ্যই যেন হ্যান্ডসাম আর হট হয়। হ্যান্ডসাম না হলেও চলবে, কিন্তু হট অবশ্যই হতে হবে। আমার বর হট আর ড্রেসিং হবে, এটা আমার স্বপ্ন। কি দিদি, তাই তো? আর ড্যাডি,
আমাদের শ্বশুর বাড়িতে অবশ্যই যেন সুইমিং পুলের ব্যবস্থা থাকে। আমাদের বাড়িতে যেরকম সুইমিং পুল আছে, কারণ তুমি তো জানো ড্যাডি আমরা সুইমিং পুলে স্নান করি, তাই শ্বশুর বাড়িতে গিয়েও আমরা যেন সুইমিং পুলে স্নান করতে পারি। তুমি এরকমই সম্বন্ধ দেখবে, ঠিক আছে? জানি না তোরা দুজনে শ্বশুর বাড়িতে গিয়ে কি করবি, তোদের কাছে শুধু আমি একটাই অনুরোধ করব, তোরা দয়া করে আমার মান সম্মানটা বজায় রাখিস। তোরা এতটাই নির্লজ্জ হয়ে গেছিস যে কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেসব তোদের মাথায় নেই। হতে পারে আমি হয়তো তোদেরকে সঠিক শিক্ষা দিতে পারিনি, তবুও তোরা কথাটা মাথায় রাখিস। ইট ওয়াজ সো বোরিং ড্যাডি, তুমি কেমন যেন বোরিং বোরিং কথা বলো। আচ্ছা ড্যাডি, আমার এখন সিগারেট খাওয়ার ইচ্ছা করছে, তুমিও তো সিগারেট খাও, আমরা তো দেখেছি। চলো না ড্যাডি, আজকে আমরা একসঙ্গে বসে সিগারেট খাই, সেই তো কদিন পরে আমরা শ্বশুর বাড়িতেই চলে যাব। দেখ তোরা ভুলে যাস না আমি তোদের বাবা, বিয়াদবি করা বন্ধ কর আর যা এখান থেকে। ওফো, ইউ আর সো ওল্ড ড্যাডি। দিদি, ড্যাডির সঙ্গে তো আমরা কোনো মজাই করতে পারলাম না। যাক, এবার তাহলে শ্বশুর বাড়িতে গিয়েই যা মজা করার করতে হবে। ড্যাডি, তুমি আমাদের জন্য যাদেরকে দেখবে সেই ছেলে যেন মদ সিগারেট সবকিছু খায়, ওকে? তাহলে আমরা একসঙ্গে ওদের সঙ্গে এনজয় করতে পারবো। এই বলে দুই বোন সেখান থেকে চলে যায়। কিছুদিনের মধ্যেই হরিপদ বাবু তার দুই মেয়ের জন্য খুবই ভালো পরিবারের সম্বন্ধ দেখে। সৌরভ এবং বিপ্লব দুই ভাই তাদের বাবা মায়ের সঙ্গে থাকতো। তারা দুই ভাই খুবই ভালো ঘরেরই ছেলে ছিল। সৌরভ এবং বিপ্লব দেখতে খুবই হ্যান্ডসাম ছিল, তাই তারা যখন তাদের বাবা মায়ের সঙ্গে তিতলি এবং প্রিয়াঙ্কা দুই বোনকে দেখতে আসে, তাদের দুই ভাইকে দেখা মাত্রই দুই বোনই তাদেরকে পছন্দ করে নেয়। ও মাই গড, প্রিয়াঙ্কা, এরা তো ভীষণ হ্যান্ডসাম, হট আর ড্যাসিং। সৌরভকে দারুণ পছন্দ হয়েছে আমার, আমি সৌরভকেই বিয়ে করব। তোর বিপ্লব কিন্তু কম নয়। তোমরা কি কিছু বলছো? না মানে তখন থেকে দেখছি তোমরা দুই বোন নিজেদের মধ্যে কিছু একটা নিয়ে আলোচনা করছো। তোমাদের কিছু জিজ্ঞাসা করার থাকলে সরাসরি জিজ্ঞাসা করতে পারো। না না, আসলে ওরা একটু ভয় পাচ্ছে আর কি, ওদের জিজ্ঞাসা করার কিছুই নেই, সব তো আমি জিজ্ঞাসা করেই নিয়েছি। আর আমার মেয়েদেরকে দেখে বুঝতেও পারছি যে আমার মেয়েরা সৌরভ আর বিপ্লব দুজনকেই পছন্দ করেছে। এবার যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা দিয়ে দিলেই ভালো হবে। দুই পরিবারের সহমতে 2 মাস পর তিতলির সঙ্গে সৌরভের এবং প্রিয়াঙ্কার সঙ্গে বিপ্লবের বিয়ে ঠিক করা হয়। বিয়ের দিন সকালবেলা দুই বোন ব্যাচেলর পার্টি করার জন্য মদ কিনে নিয়ে আসে। তাদের বেশ কয়েকজন বন্ধুকেও তারা বাড়িতে ডাকে। এই দেখে হরিপদ বাবু প্রচন্ড পরিমাণে রেগে যায়। সে তার দুই মেয়েকে প্রচন্ড বকাবকি করে আর তাদেরকে কোনো রকমের পার্টি করতে দেয় না। হরিপদ বাবু তাদের দুই মেয়েকে রিকোয়েস্ট করে বিয়ের দিন যাতে তারা কোনো রকমের উল্টোপাল্টা কাজ না করে। এভাবেই কোনো রকমে তিতলি এবং প্রিয়াঙ্কার বিয়েটা হয়ে যায়। বিয়ের পরের দিন সকালবেলা দুই বোন ঘুম থেকে উঠে খুবই ছোট ছোট ড্রেস পরে নিজেদের রুম থেকে বেরিয়ে আসে। এই দেখে বাড়ির সকলে প্রচন্ড পরিমাণে অবাক হয়। একি, তোমরা সকাল সকাল এত ছোট ছোট জামা কাপড় পরে কোথায় যাচ্ছ? শোনো, তোমাদের কিন্তু বিয়ে হয়ে গেছে। বিয়ের আগে তোমরা ছোট ছোট জামা কাপড় পরতে ঠিক আছে, কিন্তু এখন তোমরা এরকম ছোট ছোট জামা কাপড় পরতে পারবে না। তোমরা এখন এই বাড়ির বউ। ওফো, শাশুড়ি মম, আমাদের কি তাহলে সুইমিং পুলে শাড়ি পরে নামতে হবে? ওফো, আপনি সত্যি ভীষণ ব্যাকডেটেড। আমরা তো সুইমিং পুলে স্নান করতে যাচ্ছি, আর আমরা অতটা ছোট জামা কাপড় পরিনি, না হলে আমরা তো সুইমিং পুলে বিকিনি ছাড়া কখনোই নামিনি। দেখো, তোমরা আগে কি করতে সেটা জেনে আমাদের কোনো লাভ নেই। আজকে তোমাদের প্রথম রান্না, তাই আমি চাইবো তোমরা ভদ্র জামা কাপড় পরে বাড়ির সকলের জন্য মিষ্টি খাবার বানিয়ে নিয়ে এসো। ও মাই গড, আমরা রান্নাঘরে যাব? আমরা তো জন্মানোর পর থেকে কখনো রান্নাঘরে পাও দিইনি। আমাদের বাড়িতে ঘরের কাজ করার জন্য, রান্না বান্না করার জন্য আলাদা আলাদা চাকর ছিল। আপনারা তো সবই জানেন, তারপর আমাদেরকে রান্নাঘরে যাওয়ার কথা বললেন কি করে? দেখো, আমাদের বাড়িতে ঘরের কাজ করার জন্য কাজের লোক থাকলেও রান্নাটা আমরা কাজের লোকের হাতের খাই না। আমরা নিজেরাই রান্না করে খেতে পছন্দ করি। তোমরা রান্না করতে না পারলে কোনো অসুবিধা নেই, আমি তোমাদেরকে শিখিয়ে দেব। আচ্ছা, আপনি যদি আমাদেরকে রান্না করে শেখাতে চান তাহলে আমরাও আপনাকে কিছু শেখাতে চাই। আপনি সিগারেট বা মদ কখনোই খাননি, তাই না? আপনি আমাদের কাছে সিগারেট আর মদ খাওয়া শিখবেন তো? তিতলি, তুমি কি পাগল হয়ে গেছো? প্রথম দিন শ্বশুর বাড়িতে এসে এতটা নির্লজ্জ কিভাবে হতে পারো তোমরা? তোমাদের বাবা তো তোমাদেরকে কোনো শিক্ষাই দিতে পারেনি যা দেখছি। চুপচাপ আমার মা যা বলছে তাই শোনো, এটা তোমাদের জন্য ভালোই হবে। সৌরভের বলা সত্ত্বেও তিতলি এবং প্রিয়াঙ্কা তার কোনো কথাই পাত্তা দেয় না।
তারা দুই বোন সুইমিং পুলে গিয়ে নেমে পড়ে। বাড়ির দুই নতুন বউ ছোট ছোট পোশাক আশাক পরে শ্বশুর বাড়িতে এসে পরের দিনই সুইমিং পুলে স্নান করতে নেমে পড়েছে দেখে পাড়া প্রতিবেশী সকলেই তাদেরকে নিয়ে সমালোচনা করতে থাকে। আবার সন্ধ্যাবেলা দুই বোন পার্টি করার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে। তারা সারা রাত বন্ধুদের সঙ্গে পার্টি করে মজা করে বাড়িতে ফিরে আসে। এই দেখে সৌরভ এবং বিপ্লব দুজনেই প্রচন্ড পরিমাণে রেগে যায়। তোমাদের লজ্জা করে না? কালকেই তো তোমরা শ্বশুর বাড়িতে প্রথম এসেছো, আর আজকে তোমরা সারা রাত বাইরে পার্টি করে বাড়িতে ফিরলে। তোমরা এতটা বেয়াদব কিভাবে হতে পারো? কাল থেকে তোমরা এই বাড়ির বাইরে বেরোবে না, আর যদি বাইরে যেতেই হয় তাহলে আমাদেরকে সঙ্গে করে নিয়ে যাবে। তোমাদেরকে সঙ্গে করে আমরা যদি পার্টিতে নিয়ে যাই তাহলে আমাদের তো ইনসাল্ট হয়ে যাবে, কারণ তোমাদের মতো ভদ্র ছেলে পৃথিবীতে আর এক্সিস্ট করে না। ওকে, তোমরা হচ্ছে মায়ের ভালো ছেলে, বোকা ছেলে। তোমরা কখনো মদ সিগারেট কিছু স্পর্শ পর্যন্ত করনি। তোমরা যদি আমাদের সঙ্গে পার্টিতে গিয়ে মদের বদলে জুস খাও তাহলে আমাদের তো মান সম্মানটা পুরোপুরি শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তোমাদের পার্টি করতে যাওয়ার কোনো দরকার নেই, বাড়িতেই থাকবে তোমরা কাল থেকে। চলো ঘরে চলো এবার। পরের দিন সৌরভ এবং বিপ্লব বাড়িতে থাকায় তিতলি এবং প্রিয়াঙ্কা দুজনে বাড়ির বাইরে বের হতে পারে না। আমার প্রচুর মদ খাওয়ার ইচ্ছে করছে রে বোন। আজকে তো সৌরভ আর বিপ্লব আমাদেরকে পাহারা দেবে বলে কোথাও গেল না, এবার আমরা মদ খাবো কিভাবে? আরে দিদি, তুই চিন্তা করছিস কেন? অনলাইনে মদ অর্ডার করে দিচ্ছি, কিছুক্ষণের মধ্যে বাড়িতে মদ চলে আসবে। তারপর আবার কি, আমরা বাড়িতে বসেই মদ খেতে পারবো। আমাদের তো অনেক দিনের ইচ্ছা বাড়িতে বসে মদ খাওয়ার, কিন্তু বাবার জন্য তো কোনোদিনই সম্ভব হয়নি। এই বলে প্রিয়াঙ্কা অনলাইন থেকে মদ অর্ডার করে। কিছুক্ষণ পর ডেলিভারি বয় এসে তাদেরকে মদের বোতল দিয়ে চলে যায়। দুই বোন হলরুমে বসে টিভি দেখতে দেখতে মদ খেতে থাকে। এমন সময় মনিকা দেবী ঘরের ভেতর থেকে বলে, ছোট বৌমা, বড় বৌমা, আমাকে এক গ্লাস জল দিয়ে যাও তো। তাড়াতাড়ি এক গ্লাস জল এনে দাও, আমি ওষুধ খাবো। শুনতে পাচ্ছ? বাড়ির কোনো কাজই তো করো না, এক গ্লাস জল চেয়েছি সেটা অন্তত দিয়ে যাও। এই বুড়িটা না প্রচন্ড বিরক্ত করে, রাগে মাথা গরম হয়ে যায়। সব সময় কিছু না কিছু করতেই বলবে। এই বুড়িকে আজকে ভালো মতো শিক্ষা দিতেই হবে, না হলে আমাদেরকে শান্তিতে কখনোই থাকতে দেবে না। জল খাবে তাই তো? আজকে এই বুড়িকে এমন জল খাওয়াবো না যে আমাদের কাছে আর কখনো জল চাইতেই পারবে না। এই বলে তিতলি তার হাতে থাকা মদের গ্লাস নিয়ে তার শাশুড়ি মায়ের ঘরে চলে যায় এবং সেই গ্লাসটা তার শাশুড়ি মায়ের হাতে দিয়ে দেয়। মনিকা দেবী সেটাকে জল মনে করে পান করতে শুরু করে। ইস, তুমি আমাকে মদ খেতে দিয়েছো? আমি তোমাকে জল দিতে বলেছিলাম আর তুমি জলের বদলে আমাকে মদ এনে দিয়েছো। আমার তো মদের গন্ধে গা গুলিয়ে উঠলো। না মা, আমি তো আপনাকে শুধু মদ খেতে দেইনি, এতে জলও মেশানো আছে। আপনি প্রথমবার খাচ্ছেন তো, তাই শুধু মদ আপনি খেতে পারবেন না, তাই আপনাকে আমি বেশি করে জল মিশিয়েই দিয়েছি। এবার কিন্তু তোমরা বড্ড বাড়াবাড়ি করছো। দেখো, তোমরা যদি এই বাড়ির সঙ্গে নিজেদেরকে মানিয়ে নিয়ে চলতে না পারো তাহলে কিন্তু তোমরা এই বাড়ি ছেড়ে চলে যেতে পারো, কারণ তোমরা যেগুলো করছো সেগুলো আর মেনে নেওয়া যাচ্ছে না। আমাকে এই ব্যাপারে সৌরভ আর বিপ্লবের সঙ্গে কথা বলতে হবে। তিতলি এবং প্রিয়াঙ্কা শাশুড়ি মায়ের কথা শুনে কোনো পাত্তা না দিয়েই শুধুমাত্র তাদের শাশুড়ি মায়ের সামনে অট্টহাসি করতে থাকে। শাশুড়ি মাকে মদ খাওয়াতে পেরে তারা দুই বোন প্রচন্ড পরিমাণে খুশি হয়। এরকম ভাবে আরো 2-1 দিন কাটে। হঠাৎ করে তাদের ফোনে একটা আননোন নাম্বার থেকে মেসেজ আসে। শহর থেকে 50 কিলোমিটার দূরে ফার্ম হাউসে রেভ পার্টির আয়োজন করা হয়েছে। ও মাই গড! প্রিয়াঙ্কা, আমরা তো শুধু রেভ পার্টির কথা শুনেছি। আমার অনেক দিনের ইচ্ছে ছিল রেভ পার্টি অ্যাটেন্ড করা। যাক, এবার তাহলে আমাদের সেই আশা পূরণ হবে। কিন্তু আমাদেরকে কে ইনভাইট করেছে বলতো? ছাড়, হতে পারে আমাদের কোনো বন্ধু বান্ধবী হবে। আসুন, এই রেভ পার্টির ব্যাপারে বাড়িতে কিন্তু কাউকে জানানো যাবে না কিছু, কারণ এমনিতেই আমাদেরকে সৌরভ আর বিপ্লব কোথাও যেতে দিচ্ছে না। সেই জায়গায় শহরের বাইরে অত দূরে রেভ পার্টি করতে আমাদেরকে যেতেই দেবে না, সেই জন্য আমাদেরকে না বলেই যেতে হবে। এমনই ভাবনা চিন্তা করে দুই বোন বাড়ির কাউকে কিছু না জানিয়ে লুকিয়ে লুকিয়ে রেভ পার্টি করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সেখানে গিয়ে তারা দুই বোন প্রচন্ড পরিমাণে খুশি হয়, কারণ সেই পার্টিতে মদ, সিগারেট, গাঁজা, ড্রাগস ইত্যাদি নেশা করার মতো সামগ্রী ছিল। এই দেখ প্রিয়াঙ্কা, এখানে ড্রাগসও আছে। আমরা তো এর আগে কখনো ড্রাগস নিইনি। চল, আজকে প্রথমবারের মতো আমরা ড্রাগস নিয়ে দেখি কেমন লাগে। এই বলে তিতলি এবং প্রিয়াঙ্কা দুজনেই অতিরিক্ত পরিমাণে ড্রাগস নিতে শুরু করে। প্রথমবারের মতো ড্রাগস নেওয়ার ফলে তাদের দুই বোনেরই মাথা ঘুরিয়ে আসে। এমন সময় সেখানে এক অচেনা ছেলে তাদের কাছে আসে। সেই ছেলেটির নাম ছিল রাজা।
হেই বিউটিফুল লেডিস, আমার সঙ্গে ড্যান্স করবে তোমরা? রেপ পার্টিতে এসেছো আর ড্যান্স করবে না তা কি করে হয়? চলো চলো ডান্স করি, কাম অন। রাজার কথা শুনে তিতলি এবং প্রিয়াঙ্কা দুজনেই খুবই খুশি হয় এবং তারা দুজনেই রাজার সঙ্গে ডান্স করতে শুরু করে। কিন্তু কিছুক্ষণ পরেই তারা দুই বোন মাথা ঘুরে পড়ে যায়। সকালবেলা তাদের যখন ঘুম ভাঙে তখন তারা দেখে ওই ছেলেটি সেখানে মৃত অবস্থায় পড়ে আছে। ওই পার্টিতে তখন আর কেউ ছিল না। সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ এসে তিতলি এবং প্রিয়াঙ্কাকে ধরে নিয়ে চলে যায় এবং তাদেরকে লকআপে বন্দি করা হয়। খবর পেয়ে তাদের শ্বশুরবাড়ির লোকেরাও সেখানে এসে পৌঁছায়। তোমরা বিশ্বাস করো, আমরা ওই ছেলেটাকে খুন করিনি। আমরা কেন খুন করব? আমরা তো দুজনেই মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম, আর তারপর যখন আমাদের ঘুম ভাঙলো ওই ছেলেটা ওখানে মৃত অবস্থাতেই পড়েছিল। বিশ্বাস করো, আমরা কিচ্ছু করিনি। কেন? তোমাদের তো পার্টি করার ভীষণ নেশা, এবার সারা জীবন জেলেই থাকতে হবে তোমাদেরকে। আমরা কিছুই করতে পারবো না। তোমরা যদি আমাদের কথা শুনতে তাহলে তোমাদেরকে এই দিনটা আর দেখতে হতো না। আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা কখনো আর এরকম করব না। আমরা কোনো পার্টি করব না, আর না আমরা মদ খাবো, এমনকি আমরা সিগারেটও খাবো না। আমরা নিজেদেরকে পুরোপুরি পাল্টে নেব, কিন্তু দয়া করে তোমরা আমাদেরকে এখান থেকে বের করে নিয়ে চলো, না হলে আমরা মরে যাব। তিতলি এবং প্রিয়াঙ্কাকে ভীষণ পরিমাণে কান্নাকাটি করতে দেখে সৌরভ এবং বিপ্লব পুলিশের সঙ্গে কি যেন আলোচনা করে। কিছুক্ষণ পর তাদের দুই বোনকে ছেড়ে দেওয়া হয়, আর তখনই সেখানে ওই রাজা নামে ছেলেটিও চলে আসে। রাজাকে জীবিত অবস্থায় দেখে তিতলি এবং প্রিয়াঙ্কা দুজনেই প্রচন্ড পরিমাণে অবাক হয়। তারা কিছুই বুঝে উঠতে পারে না। আরে রাজা মারা যায়নি, রাজা শুধুমাত্র মরে যাওয়ার নাটক করছিল। এটা আমার বন্ধু, তোমাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য রাজা কালকে পার্টির আয়োজন করেছিল, আর তোমাদের সঙ্গে ওই নাটকটাও করেছিল। এটা নাটক হলেও আশা করছি তোমরা শিক্ষা পেয়ে গেছো, আর তোমাদেরকে শিক্ষা দেওয়াই আসল উদ্দেশ্য ছিল আমাদের। এটা জানার পর তিতলি এবং প্রিয়াঙ্কা মনে মনে শান্তি পেলেও তারা সেদিনের পর থেকে নিজেদেরকে পুরোপুরি পরিবর্তিত করে ফেলে। সেই ঘটনায় তারা অনেক বড় শিক্ষা পেয়েছিল, তাই তারা একেবারে সংস্কারী মেয়েদের মতো সংসার করতে শুরু করে। দুই মেয়ের মধ্যে এরকম পরিবর্তন দেখে তাদের বাবাও ভীষণ খুশি হয়।